শেখ হাসিনা দেশ বেচে না, দেশের স্বার্থ রক্ষা করে এবং রক্ষা করতে জানে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে জানে। বেঁচে থাকতে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি নয়, তিস্তার পানি আসবেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি বন্টন নিয়ে বিকল্প প্রস্তাবে এখনো অনড় মমতা, নতজানু পররাষ্ট্রনীতির কারণে আদায় হচ্ছে না কিছুই, অভিযোগ বিএনপির। সিলেটের শিশু রাজন হত্যায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড বহাল, খুশি পরিবার। সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমার বাচ্চার ন্যায় বিচার আমি পাইছি। আসামিরা মানুষরূপী পশু, হাইকোর্টের পর্যবেক্ষণ। এবার মহিউদ্দিন চৌধুরীকে পাল্টা আক্রমণ চট্টগ্রাম সিটি মেয়র নাসিরের, অভিযোগ দেবেন দলে, খুনি বলায় প্রমাণের চ্যালেঞ্জ। নিউজ 24 শুনছিলেন সিলনটি শিরোনাম, আপনাদের সাথে আছি আমি শান্তা শারদিন এবং আমি রায়হান রোহান। বিজলি কেবলই সঠিক মানে কেবল, ব্যবহার করুন যুগের পর যুগ বিজলি কেবল। তিস্তার পানি আসবেই, কেউ আটকে রাখতে পারবে না। ভারত সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে মমতার বিকল্প প্রস্তাবের পাল্টা জবাব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। বলেন, বেঁচে থাকতে দেশ বিরোধী কোনো চুক্তি হবে না। তাছাড়া ভারতের সাথে যেসব চুক্তি আর সমঝোতা হয়েছে তার কিছুই গোপন থাকবে না। এ বিষয়ে এ সময়ে বিএনপির আমলে করা বিভিন্ন চুক্তিরও সমালোচনা করেন তিনি। হালের রাজনীতিতে আলোচনা সমালোচনার খোরাক জুগিয়েছিল প্রধানমন্ত্রীর ভারত সফর। আনুষ্ঠানিক সম্বর্ধনা প্রদান করেন। সফরের আদ্যপান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন। এতে ভারত সরকারের সাথে চুক্তি আর সমঝোতা স্মারক সই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও মহলের সন্দেহেরও জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, জাতির জনকের কন্যা বেঁচে থাকতে দেশ বিরোধী কোনো কাজ হবে না। এটা নিয়ে যারা সন্দেহ করছেন, যারা নানা কথা বলছেন, যারা বলছেন তারা বলবেনই, আমি জানি, তাদের চরিত্র আমার জানা আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে যেখানে আমি আছি তাতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু হবে, এটা কখনো অন্তত আমি বেঁচে থাকতে হবে না, এটা মনে রেখে দেবেন। তিস্তা চুক্তি নিয়ে শেখ হাসিনা বলেন, ভাটিতে পানি আসবেই, পানির জন্য হাহাকার না করে তা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। তিস্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর জোরালো আশ্বাসে আবারও আস্থা জানান তিনি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী খুব স্পষ্টভাবে বলেছেন যে তিস্তা পানি চুক্তি হবে এবং তিনি ক্ষমতায় থাকতে আমি ক্ষমতায় থাকতে হবে, এটাও তিনি ঘোষণা দিয়েছেন। তিনি যখন এই ঘোষণাটা দিয়েছেন, স্বাভাবিকভাবে আমরা ধৈর্য ধরতে পারি। আর ইতিমধ্যে আমাদের যেটা করণীয় আমি মনে করি যে তিস্তা নদীকে ড্রেজিং করা, ব্রহ্মপুত্রকে ড্রেজিং করা, আমাদের পানিটা যখন বর্ষাকালে আসে সেটার জন্য আমরা ধারণ করে রাখতে পারি এবং আমাদের লিন পিরিয়ড যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের নিজস্ব কিছু পদক্ষেপ নিজেদেরই নিতে হবে, এটা আমি বিশ্বাস করি। সামরিক সমঝোতায় থাকা বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যারা এদেশের জন্মের বিরোধিতা করেছিল, ক্ষমতায় টিকে থাকতে বিএনপি তাদের সাথে গোপনে সামরিক চুক্তি করেছিল, অথচ বন্ধু দেশ ভারতের সাথে সমঝোতায় তাদের যত বিরোধিতা। এই যে চীনের সাথে প্রতিরক্ষা চুক্তিটা, এটা কবে হয়েছিল, কখন হয়েছিল, সেই চুক্তিতে কি আছে, আপনারা সাংবাদিকরা কেউ কিছু জানেন? জানেন না, সে জানেন না। এখন যারা চুক্তি নিয়ে বেশি কথা বলে তারাই তো খুব গোপনে এই চুক্তিটা করে এসেছিল। কাজে এই প্রশ্ন তাহলে এই বিএনপি তোলে কিভাবে? গঙ্গা ব্যারেজ নিয়ে বলেন, বাংলাদেশের যেই জায়গায় এটি করার কথা ভাবা হচ্ছে সেটি তিস্তা ব্যারেজের মতোই আত্মঘাতী হবে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় গঙ্গা ব্যারেজ নামে যে ব্যারেজের সমীক্ষা এবং যে ডিজাইনটা যেটা তৈরি করেছে এটা সম্পূর্ণ ভুল। আমরা একটা ব্যারেজ করব, গঙ্গা ব্যারেজ, সেই ব্যারেজটা হবে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং যৌথভাবে। ক্ষমতায় টিকে থাকতেই শেখ হাসিনা ভারত সফরে গেছেন, বিএনপির এমন অভিযোগ হেসে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাহলে তো ধরে নেয়াই যায় আওয়ামী লীগকে আরো 5 বছর দিয়ে দিলেন তারা। আমি সাধুবাদ জানাই বিএনপি নেত্রীকে, তিনি অন্তত 5 বছরের জন্য ধরে নিচ্ছেন যে আমরা ক্ষমতায় থাকবো। আশা করি এটা আমাদের ভোটারদের মধ্যে একটা ভালো প্রভাব পড়বে। দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে যারা যেভাবে আসে তারা সেইভাবেই চিন্তা করে,
এটা হলো বাস্তবতা। কোনো চাওয়া পাওয়া নয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে ভারতের আড়ম্বরপূর্ণ সংবর্ধনা আর আতিথেয়তায় মুগ্ধতার কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আমি কিছু চাইতে তো যাইনি, আমি বন্ধুত্ব চাইতে গিয়েছিলাম এবং বন্ধুত্ব পেয়েছি। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। তিস্তার বদরে তোরসা, জলঢাকা সহ বেশ কয়েকটি ছোট নদীর পানি দেওয়ার বিকল্প প্রস্তাবে অনড় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লি থেকে কলকাতা ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ নিয়ে তার আগের অবস্থানই তুলে ধরেন তিনি। মমতার দাবি, তিস্তা নিয়ে অনেক সমস্যা রয়েছে, তাই তোরসা সহ এর সাথে থাকা শাখা নদী ধানসাই, মানসাই, ধরেরার পানি বন্টন নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা বাংলাদেশ ও ভারত সরকারকে বিবেচনার আহ্বান জানান তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, চাইলে তিনি বাংলাদেশকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ দেবেন। আমরা যা বলার আমরা বলেছি। তিস্তায় কিছু প্রবলেম আছে। আমরা তোরসার সামনে কতগুলো ছোট ছোট নদী আছে, ধানসাই, মানসাই, ধরেরা, এইগুলো নিয়ে আমরা দুটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ স্টাডি করে দেন দে উইল ডিসাইড। তো বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার সম্পর্ক ভীষণ ভালো, চিরকাল, আজ নয়। বাংলাদেশের পাশে ইন্ডিয়া সর্বতভাবে ছিল, আছে এবং থাকবে। শেখ হাসিনাকে আমরা খুব ভালোবাসি, উনি মুজিবর কন্যা, মুজিবর তনয়া, তার পরিবারের সকলকে আমরা ভালোবাসি। প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণের প্রত্যাশা পূরণ করেনি। রাজধানীতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের প্রশ্ন, স্বাধীনতার 46 বছর পর দেশ কি সক্ষমতা হারিয়েছে যে ভারতের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে? তারা বলেন যে নতজানু পররাষ্ট্রনীতির কারণেই কোনো কিছু আদায় করতে পারবে না বর্তমান সরকার। আমার দেশ পত্রিকা বন্ধের 4 বছর উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে বর্তমানে দেশে গণমাধ্যমে স্বাধীনতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। এ সময় আলোচকদের বক্তব্যে উঠে আসে প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ও। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর ব্যর্থ হয়েছে। সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তারা কখনো কিছু আদায় করতে পারবে না। বাংলাদেশের মানুষের আশা পূরণ হয় নাই। প্রধানমন্ত্রী নিজেই তার সফরের ফলাফল সম্পর্কে বলেছেন, মায়ে পানি মাঙ্গা মুঝকো বিদ্যুৎ মিলা, কুছ তো মিলা। অর্থাৎ উনি নিজেই বলেছেন মেলেনি, কোনোটাই মেলেনি, শুধু কুচ মিলেছে। এটাই উনি নিজেই বলে দিয়েছেন, এখানে আমাদের আর কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের মনোভাব আমলে নেয়নি ভারত, শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবেছে তারা। আমার সক্ষমতার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে ভারতের সহযোগিতা লাগবে, ভারতের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগবে, ভারতের মতামত লাগবে। 46 বছর পরে আমরা সব সক্ষমতা হারিয়ে ফেলেছি বাংলাদেশ। আজকে ভারতের মাধ্যমে আমাকে আবার নতুন করে সক্ষমতা অর্জন করতে হবে। বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রীর উপর ভারতের যে আস্থা, চুক্তি ও সমঝোতার মাধ্যমে তা প্রমাণ দিয়ে এসেছেন তিনি। আস্থাটা কার আস্থা? মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুলের ফাঁসি কবে কার্যকর হবে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে পুলিশ বলছে, ফাঁসি কার্যকরের জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে মুফতি হান্নান ও শরীফ শাহেদুলের সাথে দেখা করার জন্য তাদের পরিবারকে চিঠি দিয়েছে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। ফাঁসি কার্যকরের জন্য নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। এর আগে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা হলেও তা নাকচ করা হয়। সোমবার দুপুরে তা জানিয়ে দেয়া হয় তাদের। এছাড়া একই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নানের সহযোগী রিপনের প্রাণ ভিক্ষার আবেদন নাকচের চিঠি পাঠানো হয়েছে সিলেট কারাগারে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তার ফাঁসিও যে কোনো মুহূর্তে কার্যকর করা হবে। যেহেতু একজন দুর্দর্শ জঙ্গি মুফতি হান্নান, তার রায়কে ঘিরে একটি গুঞ্জন রয়েছে, ফাঁসির গুঞ্জন রয়েছে, সে কারণেও আমাদের পুলিশ আরও অ্যালার্ট। কারণ এই জন্য অ্যালার্ট, তাকে চিনিয়ে নেওয়ার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করেছিল জঙ্গিরা, যে টঙ্গী এলাকায়। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির 1200 ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ।
সিলেটের শিশু রাজন হত্যা মামলায় কামরুল সহ 4 জনের ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। সকালে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এতে আসামি নূর মিয়া ছাড়া নিম্ন আদালতের দেয়া সব আসামির সাজা বহাল রাখা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনের হত্যাকারীরা মনুষ্যরূপী পশু। শিশুর ওপর এমন নিষ্ঠুরতা বিশ্বাস করতে কষ্ট হয়, যা ছাড়িয়ে গেছে নির্মমতার সব সীমা। চুরির অভিযোগ তুলে ছোট্ট রাজনকে খুঁটির সাথে বেঁধে নির্মমভাবে পেটাচ্ছেন সৌদি প্রবাসী কামরুল সহ কয়েকজন। এ সময় রাজন পানি চাইলে দেয়া হয় নর্দমার পানি। 2015 সালের 8 জুলাই এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সৌদি আরবে পালিয়ে যায় প্রধান আসামি কামরুল। পরে প্রবাসীদের সহযোগিতায় ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। একই বছর নভেম্বরে ওই মামলায় দ্রুত বিচার শেষে প্রধান আসামি কামরুল সহ 4 জনের ফাঁসির আদেশ দেন বিচারিক আদালত। মঙ্গলবার এই মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে 4 জনের ফাঁসি বহাল রাখা হয়। সেই সাথে ভিডিও ধারণকারী নূর মিয়ার যাবজ্জীবন সাজা কমিয়ে দেয়া হয় 6 মাসের জেল, আর বাকি আসামিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আদালত তার পর্যবেক্ষণে বলেন, নির্যাতনকারীরা মনুষ্যরূপী পশু। যখন রাজনকে বেঁধে মারছিল, রাজন একসময় পানি চাচ্ছিল। পানি চাওয়ার ফলে কামরুল ইসলাম ময়না বলে যে পাশে যে ড্রেনটা ছিল সেই ড্রেন থেকে নোংরা পানিটা নিয়ে এসে একটা লাঠিতে দিয়ে তার মুখে দিচ্ছিল। এই কাজগুলোকে আদালত বলেছেন যে এটা একমাত্র পশুরাই, এই ধরনের পশুদেরও বোধহয় এরকম করতে পারে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজনের পরিবার। রাজনের বাবা বলেন, আর কোনো সন্তান যেন এমন বর্বরতার শিকার না হয়। দ্রুত কার্যকর হইতো, যারা ফাঁসির রায় বহাল রয়েছে। আমি বিচারকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি ধন্যবাদ জানাই যে আমার বাচ্চার সুস্থ বিচার আমি হাইকোর্টেও পাইছি। বাপে কোনো সন্তান এইভাবে নৃশংসভাবে এই পরিস্থিতি যে দাঁড়ায় না। আরো সন্তুষ্ট হইমু যে ফাঁসিটা ওইয়া হারলে এরপরে আমি সন্তুষ্ট হইমু, এর আগে আমি সন্তুষ্ট হইতাম না। তবে এই রায় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আসামি পক্ষের আইনজীবীরা। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। দর্শক, আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি হান্নান সহ তাদের ফাঁসি কার্যকরের ব্যাপারে কথা। এখন আমরা যাচ্ছি কাশিমপুর কারাগারে। সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, আপনার কাছে কি তথ্য আছে সেখানে? আমরা এর আগের ফাঁসি কার্যকর হওয়ার দিনগুলোতে যেমন নিরাপত্তা কিংবা তোড়জোড় দেখেছি, আজকে এখন পর্যন্ত সেরকম নিরাপত্তা ব্যবস্থা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কোনো দেখিনি আমরা এখানে অবস্থা। তবে গাজীপুরের পুলিশ সুপার তিনি বিকেল নাগাদ এখানে এসেছিলেন এবং পরিদর্শন করে গিয়েছিলাম। সংবাদকর্মীদের সাথে কথাও বলেছেন। তিনি যেমনটি বলেছিলেন যে সাধারণভাবেই তারা আজকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন, যেহেতু রাষ্ট্রপতি মুফতি হান্নানের রাষ্ট্রপতির পক্ষ কাছে যে আবেদন করা হয়েছিল প্রাণ ভিক্ষা, সেটি নাকচ করে দেওয়া হয়েছে এবং তার পরিবারের সদস্যদের ডাকা হয়েছে কারাগারের পক্ষ থেকে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে এখানে নিরাপত্তা ব্যবস্থা দেখা হয়েছে। তবে ফাঁসি কার্যকর হওয়ার ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো সম্ভাবনা পাইনি, এবং যেহেতু পরিবারের সদস্যরা এখন পর্যন্ত আসেনি এবং পরিবারের সদস্যরা যেটা আমরা জানতে পেরেছি, কোনো সময় এখানে এসে সাক্ষাৎ করতে পারেন মুফতি হান্নানের সাথে, এবং আরেকজন কিন্তু তার সাথে আছেন, বিপুল মুফতি হান্নানের সাথে আরেকজনের ফাঁসি কার্যকর হওয়ার কথা। এখানে দুজন আছেন, তার দুজনের পরিবারের সদস্যরা কালকে আসলেন। তারপরে হয়তো বা এই ফাঁসি কার্যকর হওয়ার ব্যাপারে যে সম্ভাবনা যেটা শুরু হয়েছে সেটা শুরু হতে পারে প্রস্তুতি। কারণ কারাগারের পক্ষ থেকে কারাগারের সিনিয়র জেল সুপার মিজানুর রহমান যেমনটি জানিয়েছিলেন যে কারাগার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে, এবং রাজু নামে একজন জল্লাদও এখানে আছেন প্রস্তুত ব্যবস্থা, এবং ফাঁসির মঞ্চ সহ সবকিছুই সম্পন্ন করা হয়েছে, এবং উপরের নির্দেশ পেলে তারা যে কোনো সময় ফাঁসি কার্যকর করতে পারেন। যেহেতু আমরা সাধারণত দেখি যে ফাঁসি রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাশিমপুর কারাগার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ নিজাম। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। এবার এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পাগল বললেন চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসির উদ্দিন। বললেন, অবৈধ সুবিধা না পেয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তিনি পাগলের প্রলাপ বকছেন। নিজের সম্পর্কে করা মন্তব্যের জবাবে এসব কথা বলেন নাসির। একই সাথে তাকে খুনি বলায় তা প্রমাণেরও চ্যালেঞ্জ দেন তিনি। জানান, মহিউদ্দিনের বিরুদ্ধে দলে অভিযোগ করা হবে। গুলি
পারেন, আপনি অযোগ্য, অথর্ব। সিটি মেয়র আজম নাসিরউদ্দিন সম্পর্কে তারই পূর্বসূরি এবিএম মহিউদ্দিন চৌধুরীর এমন মন্তব্যে এখন তোলপাড় চট্টগ্রাম। ঝড় তুলেছে ক্ষমতাসীন দলের রাজনীতিতেও। মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের কাছে তার সম্পর্কে এই বিষোদ্গারের জবাব দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বললেন, মহিউদ্দিন চৌধুরী সম্পূর্ণ ঈর্ষাকাতর হয়ে যুক্তি প্রমাণ ছাড়া মন গড়া অভিযোগে বেকায়দায় ফেলতে চান তাকে। চ্যালেঞ্জ দেন তাকে খুনি বলায় এ সম্পর্কে প্রমাণ দেয়ার। এটা তো ওনাকে বলতে হবে, তাহলে 12 জন কে কে, এটা তো উনি বলতে হবে। উনি তো বলেন না, আপনি বলে দিলে হলে অমুকে এতটা মার্ডার করছে, এটা বললে হবে? ইয়াবা ব্যবসায়ী তো স্টেজে যারা বসে রাখছেন এরাই তো ইয়াবা ব্যবসায়ী, প্রশাসন সবই জানে। স্টেজে বসছে এরা কারা, এদের পরিচয়টা কি সামাজিক পরিচয় কি রাজনৈতিক পরিচয়, এরা কারা? নাসিরের অভিযোগ, 17 বছর মেয়রের দায়িত্বে থাকাকালীন মহিউদ্দিন চৌধুরী নগরীর কাঙ্ক্ষিত উন্নয়ন করেননি। নিকট আত্মীয়দের অবৈধ সুযোগ দেওয়া সহ নানা অনিয়ম করেছেন। এখন বিভিন্ন জায়গা থেকে অবৈধ সুবিধা না পেয়ে মহিউদ্দিন চৌধুরী পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেন মেয়র। বিষয়টা হলো যে বিভ্রান্ত করার জন্যই কিন্তু একেবারে জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের বক্তব্যগুলো উনি ভারসাম্যহীন বক্তব্যগুলো উপস্থাপন করেছেন আর কি। আর এই বক্তব্যগুলোর কোনোটারই সত্যতা নেই। এই বক্তব্যগুলো সর্বৈব মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এখানে যে কয়েকটি কথা বলেছেন, যেগুলো আসলে আমার কাছে মনে হয় কোনো বিবেকবান, দায়িত্বশীল এবং সুস্থ মানুষ এই ধরনের কথা বলতে পারে না। তো যাই বলেছেন সবগুলো তো একটা পাগলের প্রলাপ বকেছেন, এটা পাগলের প্রলাপ। ওনাকে ভাগ দিলে, যেই করুক ভাগ দিলে যায় সবগুলো। যেখানে চট্টগ্রাম শহরে যা অনিয়ম হচ্ছে, অন্যায় হচ্ছে, সবগুলো ভাগ পেলে এগুলো ফেরস্তা হয়ে যায়। মহিউদ্দিন চৌধুরীর এমন আচরণের ব্যাপারে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ দেওয়ার কথাও জানান আজম নাসিরউদ্দিন। সব ক্ষেত্রে কিন্তু এই ভারসাম্যহীন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। নিউজ 24 সময় হলো একটা বিরতির। এরপর থাকছে 5 বছরে বিমানের লোকসান 1000 কোটি টাকার বেশি। তেলের দাম বাড়ার অজুহাত, দুর্নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24। রাজধানীর বাড়িধারার কূটনীতিক পাড়ায় ফুটপাত দখল মুক্তের অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ইতালি দূতাবাসের সামনে ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এই অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন মেয়র আনিসুল হক নিজেই। অভিযান চলে অস্ট্রেলিয়া, কানাডা ও পাকিস্তান দূতাবাস সংলগ্ন সড়কেও। মেয়র জানান, ফুটপাত দখলকারী যেই হোক উচ্ছেদ করা হবে। তার অভিযোগ, গত 3 মাস ধরে বিভিন্ন দূতাবাসের সামনের ফুটপাথের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হচ্ছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তাই উচ্ছেদ অভিযান করা হচ্ছে। তারা এমনভাবে অনেক ফুটপাত দখল করে রেখেছেন অনেক বছর থেকে যে আমাদের লোকরা সাহসী পায় না উঠতে। তো আমরা গুলশানবাসী এবং ঢাকাবাসীর জন্যে প্রমিসড যে আমরা ফুটপাতগুলোকে চলতে দেব। সেজন্য সবার সঙ্গে আমরা গত 3 মাস থেকে যোগাযোগ করছি, সবাইকে চিঠি দিয়েছি, সবাই আমাদের সঙ্গে কোঅপারেট করছেন 2-4 জন ছাড়া। সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাত হত্যা মামলায় অভিযুক্ত বাপ্পি সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সাভার থানায় বাপ্পি সহ অজ্ঞাত 4-5 জনকে আসামি করে মামলা করে সিফাতের পরিবার। শনিবার পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে বহিরাগতদের হামলায় মারা যান সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সিফাত। প্রতিবাদে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। বাংলা নববর্ষ উদযাপনে কোনো ধরনের হুমকি নেই, তারপরেও মঙ্গল শোভাযাত্রায় নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। সংবাদ সম্মেলনে এই কথা জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। বলা হয়, নারীদের নিরাপত্তায় থাকবে বিশেষ দল। তবে বিকেল 5টার মধ্যে ঢাকা শহরের অন্যান্য জায়গায় আর 6টার ভিতর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অনুষ্ঠান শেষ করতে হবে। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। বাংলা বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানাতে প্রতি বছর লাখো মানুষের ভিড় জমে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা বটমূল সহ আশেপাশের এলাকায়। ঘোষণার পর এবারই প্রথম বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে সবাই অংশ নেবেন ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায়।
পয়লা বৈশাখের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, পুরো মঙ্গল শোভাযাত্রা থাকবে নিরাপত্তার আওতায়। চারুকলা থেকে রূপসী বাংলা হোটেল হয়ে চারুকলায় ফেরা পর্যন্ত শোভাযাত্রার মাঝখান থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। মঙ্গল শোভাযাত্রাকে একটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। সামনে আমাদের পুলিশ থাকবে, পিছনে পুলিশ থাকবে, র্যাব থাকবে এবং মঙ্গল শোভাযাত্রার ইমিডিয়েট আগে সোয়াট বাহিনী তারা সেটাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। আমাদের দুই সাইডে পুলিশের লাইনিং ব্যবস্থা থাকবে, পুলিশ কর্ডন থাকবে। ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, উৎসব নির্বিঘ্ন করতে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ থাকবে। তবে যানবাহনের জন্য বিকল্প রাস্তাও ঠিক করেছে পুলিশ। ম্যাপে দেখানো লাল চিহ্নিত এলাকাগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। 2015 সালে অনাকাঙ্ক্ষিত একটি ইফটিজিং, সেখান থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা নিয়েছি। ইফটিজিং, পকেটমার, ছিনতাইকারী, উত্ত্যক্তকারী এইগুলো প্রতিরোধে আমাদের সুনির্দিষ্ট পুলিশ দল থাকবে পুরো এলাকায়, থাকবে সাদা পোশাকে, থাকবে পোশাকে। ডিএমপি কমিশনার জানান, পয়লা বৈশাখে বিকেল 5টার পর রাজধানীর উন্মুক্ত কোনো স্থানে এবং 6টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না। তবে অনুমতি সাপেক্ষে বদ্ধ স্থানে অনুষ্ঠান করা যাবে। আমাদের 11,000 পোশাকি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিমানের বহরে যোগ হয়েছে আন্তর্জাতিক মানের অনেক উড়োজাহাজ। তারপরও ঠেকানো যাচ্ছে না লোকসান। গত 5 অর্থ বছরে এর পরিমাণ 1072 কোটি টাকা। বিমান কর্তৃপক্ষ বলছে, তেলের দাম বেশি হওয়ায় লোকসান কমানো যাচ্ছে না। এ নিয়ে মাহফুজ কামাল একটি রিপোর্ট করেছেন, দেখে আসি রিপোর্টে। 1972 সালের 4 জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে ধরে যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত 45 বছরে ফকার থেকে শুরু করে বোয়িং 777 আধুনিক উড়োজাহাজের প্রায় সব মডেলেই যুক্ত হয়েছে বিমান বাংলাদেশের বহরে, যেগুলো কখনো আনা হয়েছে ভাড়ায়, আবার কখনো কেনা হয়েছে নিজ অর্থে। 2007 সালে কোম্পানিতে রূপান্তরিত হয় বিমান বাংলাদেশ। এর পরের 2 বছর লাভের মুখ দেখলেও আবারও গুনতে হয় লোকসান। 2011 থেকে 2014 এই 3 অর্থ বছরে লোকসান ছাড়ায় 1000 কোটি টাকারও বেশি। অবশ্য এর পরের 2 অর্থ বছরে আবারও দেখতে শুরু করে লাভের মুখ। এ সময় মোট মুনাফা হয় 600 কোটি টাকা। 2014-15 অর্থ বছরে বিমানের যাত্রী 20,20,000 জন। 2015-16 অর্থ বছরে যাত্রী পরিবহন করেছে 23,18,000 জন। বিমানের তথ্য বলছে, আগের তুলনায় যাত্রী বাড়লেও কমেছে আয়। কারণ হিসেবে বলা হচ্ছে, বিশ্ববাজারের চেয়ে দেশে জেট ফুয়েলের দাম বেশি। এছাড়া গত বছর যুক্তরাজ্যের কার্গো পরিবহনের নিষেধাজ্ঞাও একটা বড় কারণ। কুয়ালালামপুরে আমাদের জ্বালানি ক্রয় বাবদ খরচ পড়ে পার লিটার 42 সেন্ট, জেদ্দায় যেটা আমাদের 50 সেন্ট, এবং বাংলাদেশে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে আমাদের সেই জ্বালানি কিনতে হয় 84 সেন্ট এবং আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে 59 সেন্টে কিনতে হয়। অর্থাৎ তুলনামূলক বিচারে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য বিশ্ববাজারের তুলনায় অত্যধিক বেশি। বাট সেক্ষেত্রে কিন্তু আমাদের টিকিটের দাম অন্য এয়ারলাইন্সের তুলনায় কিন্তু খুব বেশি হিসেবে আমরা কিন্তু ডাবল করার সুযোগ থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি ফ্লাইটের বিলম্ব কমানো ও যাত্রী সেবার মান বাড়াতে না পারলে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে না বিমান। আমি 2006 থেকে 8 পর্যন্ত ছিলাম। সেই সময়টা যদি $147 হওয়ার পরেও যদি লাভ করা সম্ভব হয়, এখন তো তেলের দাম একটা পর্যায়ে $30 কাছাকাছি এসে গেছিল, এখন 50 থেকে 60-এর মধ্যে। এই অবস্থায় লাভ না করার কোনো কারণ নাই, যদি তেলটা যদি একটা ফ্যাক্টর হয়। একটা এয়ারলাইন প্রফেশনাল রান করতে গেলে প্রফেশনাল ম্যানেজমেন্ট দরকার, কিন্তু আমাদের বিমানের প্রফেশনাল ম্যানেজমেন্ট বলতে যে জিনিসটা, সেটা সবসময় বিমান ল্যাকিং ছিল। হ্যাঁ, আমাদের যে ধরনের এয়ারক্রাফট দরকার সে ধরনের এয়ারক্রাফট আমাদের কখনোই ছিল না। তারপরে তো এখানে নানা রকম আরও যেসব ব্যাপার আছে, দুর্নীতির ব্যাপার আছে। বর্তমানে 15টি আন্তর্জাতিক গন্তব্য সহ 7টি অভ্যন্তরীণ রুটে চলাচল করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির। এরপর থাকছে 18 দিন পর খুলে দেওয়া হলো সিলেটের আতিয়া মহল। মালামাল বুঝে পেয়েছে 28টি পরিবার। আপনারা দেখছেন নিউজ 24। যেসব যুবক পথভ্রষ্ট হয়ে জঙ্গিবাদে পা বাড়িয়েছে তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর একটি হোটেলে জঙ্গিবাদের বিরুদ্ধে কুরআন হাদিসের ব্যাখ্যা সহ
র্যাবের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জেএমবি, নয়া জেএমবি, হরকাতুল জিহাদ, তার আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল ইসলাম, কত নাম, সব কিন্তু একই। আমরা সবগুলোর বিশ্লেষণ করে আবার দেখেছি। যুবকদেরকে যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে সঠিক পথের কথাটা বলতে হবে, ইসলাম কি বলে সেটা বলতে হবে। সেই জন্যই ক্ষুদ্র প্রয়াস। 18 দিন পর উন্মুক্ত করে দেয়া হলো সিলেটের শিববাড়ির আতিয়া মহল। সকালে পুলিশের উপস্থিতিতে 28টি পরিবারের মধ্যে ভবনের ভেতরে থাকা মালামাল হস্তান্তর করা হয়। গতকাল বিকেলে মহলটি বিস্ফোরক মুক্ত করার পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। তবে ভবনের ভাড়াটিয়া ও বাসিন্দাদের অভিযোগ, অভিযান চলাকালে তাদের অনেক মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে, একই সাথে খোয়া গেছে অর্থ। এরই মধ্যে মালামাল বুঝে পাওয়ার পর অনেক ভাড়াটিয়া চলে গেছেন অন্য স্থানে। এদিকে ভবনের ভেতরে এখনো ছড়িয়ে রয়েছে গুলি ও বোমার খোসা। গত 23 মার্চ আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর চলে অভিযান। রংপুরে দৈনিক সমকালের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, মিলনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। কয়েকদিন আগে পীরগঞ্জে স্কুল বন্ধ করে জুয়া খেলা শিরোনামে সমকালে একটি সংবাদ প্রকাশ করা হয়। এর জেরেই তার উপর সন্ত্রাসীরা হামলা করেছে বলে ধারণা স্থানীয় সাংবাদিকদের। পীরগঞ্জ থানার ওসি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন তারা। সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে অবৈধভাবে ছড়িয়ে থাকা কেবল কেটে দিয়েছে সিটি কর্পোরেশন। অভিযানের কারণে সকাল থেকে বেশিরভাগ এলাকায় স্যাটেলাইট বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ইন্টারনেট, ডিশ ও টেলিফোন গ্রাহকরা। একই সাথে ব্যাহত হচ্ছে ব্যাংকের এটিএম কার্যক্রমও। কেবল ব্যবসায়ীদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমন অভিযান চালানো হয়। যদিও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের দাবি, ব্যবসায়ীদের আগেই জানানো হয়েছে। এদিকে সিটি মেয়রের দাবি, তাকে না জানিয়ে কেবল সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্মকর্তা কর্মচারীরা। নিউজ 24 সময় হলো আরো একটা বিরতির। এরপর থাকছে পাকিস্তানে রয়ের এজেন্টের মৃত্যুদণ্ড ঘিরে মুখোমুখি অবস্থানে নয়াদিল্লি ও ইসলামাবাদ। কূটনৈতিক সমাধানের কথা বলছেন বিশ্লেষকরা। আপনারা দেখছেন নিউজ 24। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই মেডিকেলের নাম পরিবর্তন করা হয়েছে। এম আব্দুর রহিম সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠকও ছিলেন তিনি। এবার দেশের বাইরের খবর। হয় যুক্তরাষ্ট্র নতুবা সিরিয়া, বন্ধুত্বের খাতিরে যে কোনো একটি দেশ বেছে নিতে হবে রাশিয়াকে। ইতালিতে শিল্পোন্নত দেশের জোট G7 এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সিরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার কারণে সৃষ্ট উত্তেজনার ভেতরে ইতালির লুকা শহরে এ বৈঠকে বসেন G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সিরিয়া সংকট সমাধানে প্রেসিডেন্ট আসাদকে সরাতে একমত হন 7টি দেশের নেতারা। সৌদি আরব, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ রাশিয়ার উপর অবরোধ আরোপের প্রস্তাব রাখে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘের তদন্তে সিরিয়ায় রাসায়নিক গ্যাস হামলায় রুশ সম্পৃক্ততা মিললে মস্কোর উপর অবশ্যই নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট কুলভূষণকে পাকিস্তানে মৃত্যুদণ্ড দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলবও করেছে নয়াদিল্লি। কুলভূষণকে বাঁচাতে সব ধরনের চেষ্টার ঘোষণা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ভারতের হুমকি মোকাবেলায় প্রস্তুত তার দেশ। কমান্ডার কুলভূষণ যাদব, নম্বর 4155 জুলু। I am a serving officer of the Indian Navy. 3 মাস আগে পাকিস্তানে ধরা পড়েন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট কুলভূষণ সুধীর যাদব। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগে সোমবার তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন পাকিস্তানের সামরিক আদালত।
ভারতের দাবি কুলভূষণকে বেলুচিস্তান নয় ইরান থেকে অপহরণ করা হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে ভারতের লোকসভাও। সুষমা স্বরাজ জানান, কুলভূষণকে মুক্ত করতে ভারত যথাসাধ্য চেষ্টা চালাবে। जो काम पाकिस्तान खुद करता है हमारे देश में, the government and people of India would view very seriously. ভারতীয় হাইকমিশন দফায় দফায় চেষ্টার পরও এই ইস্যুতে পাকিস্তানের কর্মকর্তাদের সাথে যোগাযোগের অনুমতি পায়নি। সে আদৌ কোনো গুপ্তচর বৃত্তির সাথে জড়িত নয়। প্রতিবেশী দেশ যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পাকিস্তানের বিচার ব্যবস্থাকে হাস্যকর আখ্যা দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা। পাকিস্তান একটি ব্যানানা রিপাবলিক। কুলভূষণের কোনো পাসপোর্ট ছিল না। একজন পাসপোর্টবিহীন মানুষকে এভাবে ভারতের চর আখ্যা দিয়ে তারা ক্যাঙ্গারু কোর্টের বিচার শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে সমাধানের পথ বাদ দিয়ে এভাবে দণ্ড কার্যকরের ঘটনায় বৈরিতা আরও বাড়বে নয়াদিল্লি ইসলামাবাদের। Having said that, I'm sure that sanity will prevail. পাকিস্তানের পক্ষে সবই সম্ভব। সে এজেন্ট ছিল কি ছিল না সে বিতর্কের অবকাশ নেই। পৃথিবীর যে কোনো দেশেই গুপ্তচররা ধরা পড়লে তাদের দণ্ড দেওয়া হয়। অজানা কারণে বর্তমানে যেহেতু র কিংবা ISI এর মধ্যে কথাবার্তা বন্ধ, তবে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা যেত। বেলুচিস্তান ও করাচিতে পাকিস্তান বিরোধী নানা তৎপরতায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণের বিরুদ্ধে। 1991 সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন 46 বছর বয়সী কুলভূষণ। শাকিল মাহমুদ, চ্যানেল 24। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে খুনি আখ্যা দিয়ে এবার অভিনব প্রতিবাদ জানালেন দেশটির মানুষ। মঙ্গলবার ম্যানিলায় প্রেসিডেন্ট ভবনের সামনে শরীরে রক্তের রং মেখে বিক্ষোভ করেন তারা। প্রতিবাদী এই কর্মসূচিতে যীশুখ্রিস্ট ও রোমান সেনাও সাজেন কয়েকজন। বিক্ষোভকারীদের অভিযোগ, মাদক বিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হত্যা করেছেন দুতার্তে। গেল জুনে দুতার্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট হওয়ার পর মাদক বিরোধী অভিযানে প্রাণ গেছে 7,000-এরও বেশি মানুষের। শেষ খবর নিউজ 24। তার আগে সিলনটি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শেখ হাসিনা দেশ বেচে না, দেশের স্বার্থ রক্ষা করে এবং রক্ষা করতে জানে। বেঁচে থাকতে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি নয়, তিস্তার পানি আসবেই, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। তিস্তার পানি বন্টন নিয়ে বিকল্প প্রস্তাবে এখনও অনড় মমতা। নতজানু পররাষ্ট্রনীতির কারণে আদায় হচ্ছে না কিছুই, অভিযোগ বিএনপি। সিলেটের শিশু রাজন হত্যায় কামরুল সহ 4 জনের মৃত্যুদণ্ড বহাল, খুশি পরিবার। সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে আমার বাচ্চার ন্যায় বিচার আমি পাইছি। আসামিরা মানুষরূপী পশু, হাইকোর্টের পর্যবেক্ষণ। এবার মহিউদ্দিন চৌধুরীকে পাল্টা আক্রমণ চট্টগ্রাম সিটি মেয়র নাসিরের। অভিযোগ দেবেন দলে, খুনি বলায় প্রমাণের চ্যালেঞ্জ। এই ছিল নিউজ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।